রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পূর্বরঙ্গা হাই স্কুলে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। ইনশাআল্লাহ আমরা এই যে আমাদের এখন দুর্যোগ চলছে, এই সময়টা আমরা আল্লাহর রহমতে কাটিয়ে উঠব। তারপর আবার সবাই আমরা স্কুলে এসে ক্লাস করতে পারব। আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিব। আমি পড়াবো সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার। আমাদের পাঠ হচ্ছে 10। আর টপিক হচ্ছে নবায়নযোগ্য শক্তি। গত ক্লাসে আমরা আজকে আমরা পড়ব অনবায়নযোগ্য শক্তি। শক্তির উৎস হিসেবে আমরা গত ক্লাসে দুইটা জেনেছি, কি একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। গত ক্লাসে আমরা নবায়নযোগ্য শক্তি করেছি এবং শক্তি রূপান্তর করেছি। আজকে আমরা বলবো নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কাকে বলে? অনবায়নযোগ্য শক্তি কাকে বলে? যে শক্তি একবার ব্যবহার করার পর তার পুনরায় তৈরি করা যায় না, সেই শক্তি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। সবাই সংজ্ঞাটা লিখে ফেলো। সবাই খাতা খুলো এবং বই খুলো। অনবায়নযোগ্য শক্তি, যে শক্তি একবার ব্যবহার করার পর তা আর পুনরায় শক্তি উৎপাদন করা যায় না, তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। অর্থাৎ যে শক্তি একবার ব্যবহার করার পর তার পুনরায় উৎপাদন করা যায় না, যে শক্তি একবার ব্যবহার করো তার পুনরায় শক্তি উৎপাদন করা যায় না, তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। এখন অনবায়নযোগ্য শক্তি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। সব অনবায়নযোগ্য শক্তিগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ কি কি আমরা জানি? কয়লা, তেল, গ্যাস, ইউরেনিয়াম শক্তি, এগুলো হচ্ছে সব প্রাকৃতিক সম্পদ আমাদের, এবং এগুলোকেই বলা হয় অনবায়নযোগ্য শক্তি। এই শক্তিগুলো তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু খুব কম সময়ে শক্তিগুলো কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তাহলে আমরা এখন পড়ব অনবায়নযোগ্য শক্তির সুবিধা এবং অসুবিধা। অনবায়নযোগ্য শক্তির সুবিধা। অনবায়নযোগ্য সুবিধা মূলত দুটি দিক আমরা বিবেচনা করতে পারি। একটি হচ্ছে এর প্রাচুর্যতা এবং অপরটি হচ্ছে দাম। যেমন বিভিন্ন যন্ত্রপাতি এবং যানবাহন, আমরা সবাই দেখো 1 নম্বরটা, বিভিন্ন যন্ত্রপাতি এবং
যানবাহন অনবায়ন যোগ্য শক্তির মাধ্যমে চলে, অর্থাৎ গ্যাস বা তেলে অল্প খরচে আমরা এই যন্ত্রপাতি এবং যানবাহন চালাতে পারি। 2 নাম্বার হচ্ছে অনবায়নযোগ্য জ্বালানি সস্তা। এগুলো অল্প ব্যবহার করে বেশি শক্তি পাওয়া যায়। যেমন ইউরেনিয়াম অল্প ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি পেতে পারি। তাহলে আমাদের অনবায়নযোগ্য শক্তির সুবিধা শেষ। এখন আমরা করব অসুবিধা। শিক্ষার্থীরা তোমরা সবাই আশা করি বই খুলে সামনে ম্যাডামের ক্লাসটা সবাই দেখছো, খেয়াল করছো এবং মনোযোগী হয়ে পড়াটা শুনছো। আচ্ছা, এখন আমরা বলবো অনবায়নযোগ্য শক্তির অসুবিধা। অসুবিধাগুলো কি কি? প্রথমে হচ্ছে এটি অনবায়নযোগ্য। এই শক্তিটা হচ্ছে অনবায়নযোগ্য, যে শক্তি আর কি করা যায় না, তৈরি করা যায় না, এটি অনবায়নযোগ্য এবং এটি দ্রুত ফুরিয়ে যায়। দুই নাম্বার হচ্ছে এটি পরিবেশকে উচ্চ মাত্রায় দূষিত করে। 3 নাম্বার হচ্ছে এটির দহনে বাতাসে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ে, কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ে এবং গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে। তাহলে অসুবিধাগুলো কি কি? এটি 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এটি অনবায়নযোগ্য এবং দ্রুত ফুরিয়ে যায়। 2 নাম্বার হচ্ছে এটি পরিবেশকে উচ্চমাত্রায় দূষিত করে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এটি দহনে বাতাসে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ে এবং গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে। গ্লোবাল ওয়ার্মিং কি? বৈশ্বিক উষ্ণায়ন। অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের কি বেড়ে যাচ্ছে? তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ফলে কি বরফ গলে যাচ্ছে, তারপর পানি বেড়ে যাচ্ছে, অনেক সমস্যা তৈরি হচ্ছে। তাহলে আমাদের অনবায়নযোগ্য শক্তি কাকে বলে এবং অনবায়নযোগ্য শক্তির সুবিধা কি, অসুবিধা কি, আমাদের আলোচনা এখানেই শেষ। তাহলে তোমরা সকলেই এটা অনবায়নযোগ্য শক্তির সুবিধা অসুবিধা বুঝতে পেরেছো। এখন আমরা পড়ব পাঠ 11। সবাই খেয়াল করো, পাঠ 11 টপিক হচ্ছে শক্তি ব্যবহার ও সংকট। তার মানে কি? শক্তি যে আমরা ব্যবহার করছি, ব্যবহার করার ফলে আমরা কি ধীরে ধীরে সংকটের মধ্যে চলে যাচ্ছি। যেমন কিভাবে আমাদের উন্নত জীবনযাপন এবং উন্নত কর্মকাণ্ডের জন্য আমরা প্রতিনিয়ত শক্তি ব্যবহার করছি, অর্থাৎ দিন দিন আমাদের শক্তির ব্যবহার বেড়েই চলেছে। এই শক্তির ব্যবহারের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আমাদের শক্তির পরিমাণ দিনে দিনে কি হচ্ছে? কমে যাচ্ছে, অর্থাৎ আমাদের শক্তির সংকট দেখা দিচ্ছে। তাহলে শক্তির সংকটগুলো কি কি সবাই দেখো।
শক্তির সংকট কিভাবে দেখা দিচ্ছে? 1 নম্বর পয়েন্ট দেখো সবাই, ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার কারণে, ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার কারণে আমাদের অধিক হারে শক্তির ব্যবহারে শক্তির সংকট দেখা দিচ্ছে। 2 নম্বর পয়েন্ট সবাই দেখো, উন্নয়নশীল দেশে ব্যাপক হারে দালান কোঠা, রাস্তাঘাট, কলকারখানা ও যানবাহন তৈরির জন্য আমাদের অতিরিক্ত শক্তির ব্যবহারে শক্তির সংকট হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, তাহলে উন্নয়নশীল দেশে ব্যাপক হারে দালান কোঠা, রাস্তাঘাট, কলকারখানা, যানবাহন তৈরির জন্য আমাদের অতিরিক্ত শক্তির ব্যবহারে শক্তির সংকট হচ্ছে। আরেকটা পয়েন্ট হচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের উন্নত জীবনযাপনের জন্য আমরা বিলাসবহুল বাড়িঘর তৈরি করছি ও রেডিও, টিভি, ফ্রিজ, কম্পিউটার, এয়ার কন্ডিশন ইত্যাদি অধিক হারে ব্যবহারের ফলে শক্তির ব্যয় হচ্ছে, ফলে শক্তির সংকট দেখা দিচ্ছে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে? আমাদের উন্নত জীবনযাপনের জন্য আমরা বিলাসবহুল বাড়িঘর তৈরি করছি, রেডিও, টিভি, ফ্রিজ, কম্পিউটার, এয়ার কন্ডিশন ইত্যাদি অধিকারের ব্যবহারে শক্তির ব্যয় হচ্ছে, বলে শক্তির সংকট দেখা দিচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এটাই তোমাদের শেষ পয়েন্ট, শক্তির সংকট কি কি কাজে আমরা শক্তির সংকট দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য
ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, ও উন্নত যোগাযোগের ক্ষেত্রে শক্তির বেশি ব্যবহারে শক্তির সংকট দেখা যাচ্ছে। তাহলে শক্তির সংকেতের এই 4টি পয়েন্ট আমরা জেনেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই সহজ টপিকটা। এখন আমরা পাঠ 12 আলোচনা করব। পাঠ 12 টপিক হচ্ছে শক্তির বিকল্প উৎসের সন্ধান। অর্থাৎ আমাদের প্রাকৃতিক সম্পদগুলো কি কি? আমরা জানি কয়লা, তেল, গ্যাস, ইউরেনিয়াম, এগুলো সবই হচ্ছে কি আমাদের প্রাকৃতিক শক্তি। এগুলো ব্যবহারের ফলে একসময় এগুলো কি হয়ে যেতে পারে, নিঃশেষ, অতিরিক্ত ব্যবহারের ফলে এগুলো ফুরিয়ে যেতে পারে বা নিঃশেষ হয়ে যেতে পারে। সেজন্য এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই বিকল্প শক্তির সন্ধান করতে হবে। যেমন আমাদের প্রাকৃতিক সম্পদ কি, গ্যাস হচ্ছে একটি প্রাকৃতিক শক্তি। এই সম্পদ আমরা ব্যবহারের ফলে কি করতে পারি, জ্বালানি পাই। জ্বালানির ফলে আবার কি, জ্বালানিটা ব্যবহার করি যেমন কাঠ, খড়, গোবর দিয়ে। এগুলো আসলে পচনশীল পদার্থ। এগুলো ফলে আমাদের মাটির কি হয়, উর্বরতা বৃদ্ধি পায় এবং এইগুলো পচনের মাধ্যমে জৈব সার তৈরি হয়। ফলে আমাদের মাটির উর্বরতা কি হচ্ছে, দিন দিন নষ্ট হচ্ছে। এছাড়া আমরা যে কাঠ পোড়াচ্ছি, জ্বালানি হিসাবে যে কাঠ ব্যবহার করছি, এর ফলে আমাদের কি হচ্ছে, বনজ সম্পদ কমে যাচ্ছে। ফলে পরিবেশ হুমকির মুখে পড়ে যাচ্ছে। এ সকল কথা বিবেচনা করে আমাদেরকে বিকল্প শক্তির ব্যবস্থা করতে হবে। সেটা কি, যেমন বিজ্ঞানীরা বিভিন্ন বিকল্প শক্তির সন্ধান করছে বা করেছে। সেগুলো হচ্ছে যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, তারপরে বায়োগ্যাস, তারপরে পানি স্রোত ইত্যাদি। এগুলোকে ব্যবহার করে আমরা অনবায়নযোগ্য শক্তির উপর চাপ কমাতে পারি। এগুলো হচ্ছে যেমন সৌরশক্তি, বায়োগ্যাস, এগুলো হচ্ছে কি সব নবায়নযোগ্য শক্তি। সেজন্য এই শক্তিগুলো একবার ব্যবহার করার পর তা আবার পুনরায় শক্তি হিসাবে তৈরি করা যায় এবং ব্যবহার করা যায়। ফলে এগুলোকে আমরা অনবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি। যেমন জৈব গ্যাস কি করে, জৈব গ্যাস উৎপাদনের মাধ্যমে আমরা পল্লী অঞ্চলে জ্বালানি ছাড়াই টিভি চালাতে পারি, বাতি জ্বালাতে পারি এবং এর মাধ্যমে কি হতে পারে, আমাদের বনজ সম্পদ রক্ষা পেতে পারে। এভাবে আমরা শক্তির বিকল্প উৎস সন্ধানের মাধ্যমে আমরা পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারি, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। তাহলে আমাদের শক্তির বিকল্প উৎস কি আমরা সেটা জেনেছি। এটা এখানেই শেষ। এখন আমরা আলোচনা করব পাঠ 13। পাঠ 12 আমাদের আলোচনা শেষ। এখন পাঠ 13। পাঠ 13 কি সবাই দেখো, আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর
সাশ্রয়। আমাদের দৈনন্দিন জীবনে শক্তির প্রভাব অনেক। শক্তি ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। আমাদের জীবনের সাথে শক্তি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সকল কাজে আমাদের শক্তির প্রয়োজন। যে কোনো, বিশেষ করে বৈদ্যুতিক কোনো কাজ করতে গেলে, আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতির মাধ্যমে কোনো কাজ করতে গেলে আমাদের অবশ্যই শক্তি ব্যবহার করতে হবে। কিছুক্ষণ আগে বলেছি শক্তির বিকল্প উৎস সন্ধান করা উচিত, কারণ একসময় এই অনবায়নযোগ্য শক্তি ব্যবহারের ফলে আমাদের শক্তি কি হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। সেজন্য শক্তি সংরক্ষণের জন্য আমাদের বিকল্প শক্তির ব্যবহারে যথেষ্ট, বিকল্প শক্তি তৈরির ব্যাপারে যথেষ্ট সচেষ্ট থাকতে হবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহারে কিভাবে মিতব্যয়ী হতে পারি সে ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। অর্থাৎ শক্তির অপচয় বা অপব্যবহার আমাদেরকে রোধ করতে হবে। কিভাবে আমরা শক্তির অপচয় বা অপব্যবহার রোধ করতে পারি তা তোমাদেরকে এখন আলোচনা করছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। শক্তির অপচয় রোধ। কিভাবে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি তা নিম্নের পয়েন্টগুলোর মাধ্যমে সবাই শুনে দেখে বুঝে নাও। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা শক্তিগুলো এককভাবে ব্যবহারে না দেখে অর্থাৎ শক্তিকে আমরা ব্যক্তিগত সম্পদ না ভেবে সমষ্টিগত সম্পদ ভাবার মাধ্যমে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি। শক্তিকে ব্যক্তিগত সম্পদ না ভেবে সমষ্টিগত সম্পদ ভেবে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি। 2 নম্বর পয়েন্ট দেখো, রেডিও, টিভি, ফ্রিজ, কম্পিউটার, এয়ার কন্ডিশন, ইত্যাদি ইত্যাদির ব্যবহার আমরা প্রয়োজনে ব্যবহার করব। প্রয়োজনে ব্যবহার করে বাকি সময় বন্ধ রাখব। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো ব্যবহারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমাদেরকে কি করতে হবে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে বাকি সময়টা আমাদের এগুলো ব্যবহার বন্ধ রাখতে হবে। এবার 3 নম্বর পয়েন্ট দেখো সবাই, তিন নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদেরকে ত্রুটিপূর্ণ যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে অধিক
সচেতন হতে হবে, কারণ এতে অধিক শক্তি ব্যয় হয়, অধিক শক্তি ব্যয় হয়। 4 নম্বর পয়েন্ট দেখো, অপ্রয়োজনে আমরা যানবাহনের ইঞ্জিন চালু রাখবো না। অপ্রয়োজনে আমরা যানবাহনের ইঞ্জিন চালু রাখবো না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শক্তি সংরক্ষণে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। তাহলে আমাদের শক্তির অপচয় বা শক্তির অপব্যবহার আমরা কিভাবে রোধ করব, আমাদের এই 5টা পয়েন্টের মাধ্যমে আলোচনা আজকে এখানেই শেষ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। বাসায় অবশ্যই তোমরা এই বিষয়টা অনুশীলন করবে এবং তোমরা অধ্যায়ের যে সৃজনশীল কোশ্চেনগুলো আছে এবং অবজেক্টিভগুলো বা নৈমিত্তিকগুলো আছে সেগুলো HW করে ফেলবে এবং মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে। তাহলে আমি আজকে আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি এবং আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আল্লাহ হাফেজ।